আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রামের কিছু ভিডিও ফুটেজ আমার কাছে এসেছে। ওখানে কিছুদিন আগে আমি এমনিতে গিয়েছিলাম, তো ওখানে কিছু লোকের সঙ্গে পরিচয় হয়েছে। ওনারা নিয়মিত আমাকে ফোন করেন, যোগাযোগ করেন, খোঁজখবর নেন এবং তাদেরই একজন আমাকে কিছু ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। এবং খবরটা হলো যে পাটগ্রামের 4 জন যুবক, তাদেরকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তারা সেখানে রাশিয়ায় গার্মেন্ট ফ্যাক্টরিতে উচ্চ বেতনে চাকরি দেওয়া হবে এই কথা বলে লোকাল 2 জন লোক, একজন নাম হলো ইউনুস আলী আর একজন নাম হলো মাহিন ইসলাম, এরা আবার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তো এরা এদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে প্রায় 9.5 লাখ টাকা করে নিয়ে রাশিয়ায় পাঠিয়েছে। গত 8ই মে মস্কোয় পৌঁছানোর পর তাদের সঙ্গে সব শেষ যোগাযোগটা হয় তাদের পরিবারের সঙ্গে, এবং তারপর থেকে তাদের পরিবার তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছে না। সর্বশেষ যেটা জানা গেছে যে তাদেরকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধে রাশিয়ান বাহিনীতে ভাড়াটে সৈন্য হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো তাদের তো আর সৈনিকের কোনো ট্রেনিং নেই। তো তাদেরকে সহ আরও অনেক কিছু এরকম ভাগ্যের অন্বেষণে যারা নাকি ইউরোপে পাড়ি দিয়েছে, এরকম কিছু লোককে রাশিয়ান এই সেনাবাহিনীর এই লোকগুলো তাদের সামনে বর্ম হিসেবে ব্যবহার করে, মানে যাতে নাকি সামনে রাখে ওদেরকে, পেছনে তারা থাকে, যাতে যুদ্ধের সময় যদি গুলি লাগে তাহলে তারা এদের উপর লাগে। আর এদের কাউরে কাউরে 1 দিন 2 দিনের ট্রেনিং দেওয়ানো হয়েছে, কীভাবে ড্রোন উড়াতে হয়, কীভাবে কী করতে হয়। এগুলো যুদ্ধক্ষেত্রে যে সমস্ত লাশ থাকে, সে লাশগুলো তাদেরকে সরানোর কাজে ব্যবহার করা হয়, এবং মাইনের উপর দিয়ে তারা লাশগুলি নিয়ে আসে এবং অনেকে মারাও যায়। যারা এই সমস্ত কাজে আপত্তি করতে চায় না, তাদেরকে ঠান্ডার মধ্যে বাইরে, তাঁবুর বাইরে রাখা হয়, দিনের পর দিন না খাইয়ে রাখা হয় এবং গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। অনেককে মেরেও ফেলা হয়েছে এইভাবে। তো এই যে ঘটনাগুলো, এই যুবকরা ওখানে যে কিভাবে এরকম ধরা গেল, দেখুন, কেবল পাটগ্রামের এই ঘটনা না, পাটগ্রামের ঘটনা নিয়ে হয়েছে। ওনারা প্রেস কনফারেন্স করেছেন এই ভুক্তভোগী পরিবারগুলো। এই ঘটনা নিয়ে জামাত ইসলামের যেহেতু তারা সদস্য ছিল, অতএব জামাত ইসলামের একটা ইনকোয়ারি কমিটি করে তারা গিয়েছে এবং তারা ওই 2 জনকে দল থেকে বের করে দিয়েছে। এবং বের করে দিয়ে বলছে এগুলির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এগুলো তাদের ব্যক্তিগত অপরাধ অথবা ব্যক্তিগত কর্মকাণ্ড। এইভাবে হয়তো তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু একটা কথা ভাবুন, যে 4টা ফ্যামিলির 4টা যুবক, তরতাজা যুবক, একজন উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখে তাদের পাঠানো হলো, তাদের প্রত্যেকের কাছ থেকে 9 লাখ, 9.5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত নেওয়া হলো। এই ফ্যামিলিগুলির কী অবস্থা! এটা কিন্তু কেবল পাটগ্রামের ঘটনা না, গত ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গত কয়েক বছর ধরে আমরা এই ধরনের প্রবণতা দেখছি, যা নাকি ইদানিং একটু বেড়েছে। এর মধ্যে এ মাসের 2 তারিখে আমাদের যে প্রবাসী ও শ্রম কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে, তারা একটা প্রেস কনফারেন্স বন্ধ করেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং জুন মাসের 2 তারিখে তারা জানিয়েছে যে 3টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নাকি 30 জন বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা হলো সরকারি তথ্য। তো এটা তো সরকার তো মানে মাত্র 2টো ঘটনা, 3টা ঘটনা জানে, 3টা রিক্রুটিং এজেন্সির খবর রাখে। আরও যে কতভাবে গেছে এটা হিসাব করে বের করা যাবে না। থাইল্যান্ড ভিত্তিক যে মানবাধিকার সংস্থা আছে, ফোর্টিফাই রাইটস, এবং ইউক্রেন ভিত্তিক সংস্থা ট্রুথ হাউন্ডস, এরাও কিন্তু যৌথভাবে একটা প্রতিবেদন করেছে এবং সেখানে দেখা যাচ্ছে কমপক্ষে 104 জন বাংলাদেশি তরুণ এই যুদ্ধে কোনো না কোনো সেনাবাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে রাশিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে কাজ করছে। এবং তারা কেউই সজ্ঞানে জেনে বুঝে এই সেনাবাহিনীতে যোগ দেয়নি। ওদের যোগ দেওয়ানোর পদ্ধতির বহুত
মানে একটা খুবই একটা মানে অদ্ভুত ঘটনা। অদ্ভুতটা কেমন, যখন তারা ওখানে যায় কাউকে ক্লিনার হিসেবে নেওয়া হয়, কাউকে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নেওয়া হয় এবং ভালো বেতন দেখানো হয়। এমনকি অনেক স্টুডেন্ট ভিসাতে অনেককে নেওয়া হয়েছে। নেওয়ার পর এয়ারপোর্ট থেকে বের করেই তাদেরকে একটা রাসায়ন ভাষায় লেখা একটা কাগজে সিগনেচার করানো হয়। মানে মোটামুটি কমন যে দৃশ্যটা দেখা গেছে। এবং সেই সিগনেচার হলো যে ওদের সঙ্গে ওদের সেনাবাহিনীতে কাজ করার একটা চুক্তিপত্র ওটা। এবং ওরা তো ভাষা বোঝে না, তারা সিগনেচার করে এবং তারপর ঢুকে যায়। এবং তখন থেকে তারা যখন বুঝতে পারে তখন তাদের ওখান থেকে ব্যাক করার কোনো উপায় থাকে না, হয় মৃত্যু আর তা নাহলে মানবতার জীবনযাপন। এটা কেবল আমাদের দেশে তা কিন্তু নয়, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এ ধরনের প্রতারণার শিকার হয়ে এই রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করছে নেপালের লোকজন। ওদের কয়েক হাজার এরকমভাবে তারা গেছে, কেউ ইলেকট্রিশিয়ান হিসেবে গেছে, কেউ হোটেল বয় হিসেবে গেছে এবং অনেক বেতন দেওয়ার দেখানো হচ্ছে অনেক। তো এরাও এখানে গিয়েছে এবং নেপালের আছে, ভারতের আছে। এর মধ্যে রিসেন্টলি আমি দেখলাম ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা অর্ডার দিয়েছে যে এগুলি যারা পাঠিয়েছে এবং সরকার কেন পাঠিয়েছে এগুলি তারা যেন তদন্ত করে দেখে। নেপালের যে হিসাব পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ভুক্তভোগী দেশ হলো নেপাল। সেখানে প্রায় 15,000-এর মতো লোক এখানে এদের এই প্রতারণার ফাঁদে পড়ে এখন তারা আটকে গেছে। এবং ভারতে যেটা হয়েছে, ভারতের এদের মধ্যে ভারতের যারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আছে তারা দেশ জুড়ে এটা নিয়ে তদন্ত করছে এবং এই মানব পাচারকারী গোষ্ঠীদের বেশ কয়েককে তারা ধরেও ফেলেছে। এখন প্রশ্ন হলো যে আমরা কি করছি? আমাদের সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে যে 30 জন গেছে 3টা ইয়ের মাধ্যমে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, কিন্তু প্রকৃত সংখ্যাটা অনেক বড়। অন্যান্য ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যারা বাঙালিরা আছেন তাদের মাঝখান থেকে ওখান থেকে অনেকে গিয়েছেন, প্রলোভন দেখে নিয়ে যাওয়া হয়েছে। এদেশ থেকে এখনও যাচ্ছে। যতদিন এই ইউক্রেন যুদ্ধ চলবে রাশিয়ার কিন্তু ততদিন পর্যন্ত সৈন্যের দরকার হবে এবং তারা এভাবেই এই গরিব দেশগুলো থেকে প্রলোভন দেখিয়ে লোকজনকে নিয়ে জোর করে সৈন্যবাহিনীতে কাজ করাচ্ছে। এটা আন্তর্জাতিকভাবে কিন্তু একটা বড় অপরাধ রাশিয়া করছে, কিন্তু রাশিয়াকে নিয়ে কেউ প্রশ্ন করছে না, আমাদের সরকারও করছে না। কিন্তু আমাদের সরকারের কাছে সবচেয়ে বড় আমরা কি প্রার্থনা করি, কি প্রত্যাশা করি? এই যে লোকগুলি, যে কয়েকশো লোক, এক হিসাবে আমার তো মনে হয় এই সংখ্যাটা প্রায় 1000 ছাড়িয়ে যাবে। এই যে বিপুল সংখ্যক বাংলাদেশি যুবক তাদের জীবন ঝুঁকির মুখে পড়ে গেছে এখন, তো এদের প্রত্যেকটা জীবন তো গুরুত্বপূর্ণ, তাই না? এদের জীবনের দায়িত্বটা কে নেবে? এটা কি সরকার নেবে না? আমরা কি সরকারের কাছ থেকে এই ভূমিকাটা আশা করতে পারি না? 3টা রিক্রুটিং এজেন্সির আপনারা লাইসেন্স বাতিল করেছেন, তো কি হয়েছে? যাওয়া তো বন্ধ হয়নি। আমি মনে করি সরকারের এই ব্যাপারে একটা সিরিয়াস একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি তো মনে করি প্রধানমন্ত্রী উচিত হবে রাশিয়ান গভর্নমেন্টের সঙ্গে এটা নিয়ে সরাসরি আলাপ করা, এবং সেই সঙ্গে এটাও আমি আশা করি যে রাশিয়ায় কোনো বাংলাদেশি যাওয়াটা এই মুহূর্তে আমি মনে করি বন্ধ করে দেওয়া উচিত, যে বাংলাদেশের কোনো যুবক রাশিয়ায় যেতে পারবে না, মানে নতুন করে কেউ যেতে পারবে না। যারা এখানে অলরেডি আছেন তারা যখন যাতায়াত করেন সেটা এক কথা, কিন্তু নতুন করে রাশিয়ায় কোনো কাজ নিয়ে কোনো যুবক লেখাপড়ার জন্য অথবা কোনো গার্মেন্ট ফ্যাক্টরিতে অথবা কোনো ক্লিনার হিসাবে অথবা ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে অথবা কোনো লোভনীয় চাকরি নিয়ে যে কোনোভাবে হোক রাশিয়ায় কেউ যেতে পারবে না। এই মর্মে বাংলাদেশ সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যতদিন পর্যন্ত এই সমস্যার সুরাহা না হবে। কারণ এই প্রত্যেকটা লোক ভাবুন, এক একটা পরিবার যারা গিয়েছে তারা ওখানে তো এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে, আবার এখান থেকেও কিন্তু কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছে এবং সেই এজেন্সিকে 10 লাখ 20 লাখ টাকা করে দিতে হচ্ছে। এই টাকাটাও যাচ্ছে এবং কর্মক্ষম সন্তানটাও যাচ্ছে। আমি মনে করি এটা সরকার প্রধানের এদিকে দৃষ্টি দেওয়া উচিত, এবং এই যে মানুষগুলো তাদের যে কষ্ট, তাদের যে অনিশ্চয়তা, এই হাহাকার থেকে এই মানুষদেরকে এই উদ্বেগ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা উচিত। সরকার কি করছে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। এটা কিন্তু আজকের সমস্যা না, সরকারের একটা পদক্ষেপ আমরা এইভাবে সিরিয়াসলি আশা করি, এবং সেটা কেবল ওই 2-3টা রিক্রুটিং এজেন্সিকে তার লাইসেন্স ক্যান্সেল করার মধ্যে সীমাবদ্ধ থাকতে চলবে না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।